নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির সমাবেশ। সরকারের রিমোট কন্ট্রোল ভারতের হাতে, অভিযোগ নেতাদের। ব্যর্থতার চোরাবালিতে আটকে প্রলাপ বকছে দলটি, পাল্টা জবাব আওয়ামী লীগের। কাল শান্তি সমাবেশের ঘোষণা। আন্দোলনে ব্যর্থতা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থতা, ভুল আর ব্যর্থতা চোরাবালিতে আটকে বিএনপি কোনো কিছু আদায় করতে পারবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সমবায়ের মাধ্যমেই হবে দারিদ্র্য বিমোচন। মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা, মাগফিরাত কামনায় দোয়া। মানিকগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দাফন, জানা যায় মানুষের ঢল। পতেঙ্গাকে ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে জ্বলন্ত বিমান নিয়ে যান নদীতে। হজ যাত্রা শুরু হলেও এখনও ভিসা পাননি 32,000-এর বেশি মুসল্লি। প্রক্রিয়া চলছে, জানালো হজ অফিস। নিজেদের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকেন গাইডরা, অভিযোগ মুসল্লিদের। আরও একটি হিটওয়েভের পূর্বাভাস। এবার বিদ্যুতের ঘাটতি হলে শুধু গ্রামে নয়, ঢাকায়ও হবে লোডশেডিং, জানালেন প্রতিমন্ত্রী। জ্বালানি আমদানিতে ডলার সংস্থানই চ্যালেঞ্জ। সরকার জনসমর্থন হারিয়েছে বলেই 7 জানুয়ারির চাইতেও কম ভোটার ছিল উপজেলা নির্বাচনে, এমন দাবি করে বিএনপি নেতারা বলেন ভারতের হাতে আওয়ামী লীগ সরকারের রিমোট কন্ট্রোল। নয়াপল্টনে বেগম জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি দেন, রাজপথের আন্দোলনেই হটানো হবে ক্ষমতাসীনদের। 5 বছরের বেশি সময় ধরে রাজনীতির বাইরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজা, শারীরিক অসুস্থতা সহ নানা কারণে তার রাজনীতিতে ফেরা অনিশ্চিত। বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার বারবার আবেদন করলেও নাকচ করেছে সরকার। এই অবস্থায় নেত্রীর স্থায়ী মুক্তির দাবিতে আবারও রাজপথে বিএনপি। দুদিন পরেই বিশ্ব মা দিবস। সেই থিমকে ধরেই শুক্রবারের দলের সমাবেশের প্রতিপাদ্য করা হয় সংকটে মা, মাটি, দেশ। ব্যানার, প্ল্যাকার্ড আর স্লোগানে দলের সর্বস্তরের নেতাকর্মীর মুক্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। 5:30টার দিকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি কাকরাইল মোড় ঘুরে নাইটাঙ্গেল ফকিরাপুল হয়ে শেষ হয় নয়াপল্টনে এসে। এর আগে সমাবেশে উপজেলা নির্বাচনে ভোট দিতে না যাওয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়ে নেতারা বলেন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোর কোনো বিকল্প নেই। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। জনগণ কেউ যায়নি। বিএনপি যে বর্জন করেছে এইটা জনগণ সমর্থন দিয়েছে। এই নির্বাচনেও ভোট কেন্দ্র তো শূন্য, তারপরে জাল জুয়া চুরি হয়েছে, জালিয়াতি হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন ভারতের হাতে আওয়ামী লীগ সরকারের রিমোট কন্ট্রোল। সরকারের রিমোট কন্ট্রোল কার হাতে? মোদির হাতে, না মোদির দুবারের হাতে, না রয়্যাল চিফের হাতে। ওবায়দুল কাদের সাহেব বলছিলেন না, ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন আমরা করতে পারতাম না। তাহলে ভারতই আপনাদের কাছে। নেতাকর্মীরা ক্লান্ত হলেও হতাশ নয়, লড়াই করে সরকারকে হটানোর আশা বিএনপি নেতাদের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি এখন বিশৃঙ্খলার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় কথা বলেন তিনি। এ সময় আগামীকাল ঢাকায় শান্তি সমাবেশ করার ঘোষণা দেন। গড়ে তুলব আন্দোলন, গড়ে তুলব। গত বছরের আগস্ট থেকে শুরু হয় রাজপথে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি। একই দিনে দুই দলের কর্মসূচি রাজপথে উত্তাপ ছড়ায়। দীর্ঘদিন পর এবার দেখা গেল ভিন্ন চিত্র। শুক্রবার বিএনপি মাঠে সমাবেশ করলেও কার্যালয়ে যৌথ সভা করেছে আওয়ামী লীগ। সহযোগী
যৌথ সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে আন্দোলনের নামে আবারও অগ্নিসন্ত্রাসের পায়তারা করছে বিএনপি। তিনি বলেন, দলটির কর্মসূচির দিনে অরক্ষিত হয়ে পড়ে ঢাকা, তাই ভবিষ্যতে বিএনপিকে মাঠ ছেড়ে না দেওয়ার ঘোষণা ওবায়দুল কাদেরের। বিএনপির সমাবেশ মানেই রক্তপাত। গোটা রাজধানীকে আমরা যদি তাদের উপর ছেড়ে দিই তাহলে জনগণের জানমাল সুরক্ষায় সমস্যা হতে পারে, এবং সে কারণে আমাদের মাঠে থাকতে হবে। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারত নয়, জনগণের ভোটেই ক্ষমতায় আওয়ামী লীগ। ভারতকে খুশি করার তো আমাদের দরকার নেই। আমরা আমাদের শক্তিতে, সামর্থ্যের উপর ভর করে আছি। ভারতের দয়ায় আমরা টিকে থাকবো, ক্ষমতা থেকে সরে যাব। ৭৫-এ আমরা ক্ষমতা ছিলাম, বঙ্গবন্ধু আর থাকবো। শনিবার ঢাকায় শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের জানান, ১৭ই মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকল মহানগর, জেলা, উপজেলায় দিনটি পালন করা হবে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সমবায়ের ধারণা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমবায়ের মাধ্যমেই দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবন মানের উন্নয়ন করা হবে। সকালে টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। বলেন, দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পন্ন হলে লাভবান হবেন কৃষকরাও। বাবুল হোসেনের ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। সাধারণ ছুটির দিনের চেয়ে শুক্রবারের দিনটি কিছুটা ভিন্ন আমেজে কাটল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভোর ৭টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল 10টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে। ছিল ফাতিহা পাঠের আয়োজনও। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন সরকার প্রধান। সেখানে তখন উপস্থিত আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যরা। টুঙ্গিপাড়ার দাড়িয়ারকুল সমবায় সমিতির আওতায় প্রধানমন্ত্রীর সঙ্গে বসেন এই উদ্যোগে সম্পৃক্ত তৃণমূলের মানুষ। তাই আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতে সমবায়কেই ভিত্তি ধরে এগোতে বলেন সরকার প্রধান। আমার বাড়ি আমার খামার, এই যে সমবায় সমিতি, এই সমিতি যে আবার কার্যকর হচ্ছে, এটাই একটা আশার কথা। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। প্রযুক্তির সহায়তায় কৃষিজ উৎপাদন বাড়াতে দ্বিতীয় স্যাটেলাইট কাজে দেবে সবার, বলেন প্রধানমন্ত্রী। এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি, যাতে এবং সেটা আরও শক্তিশালী হবে। সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে। সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো। একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, চর অঞ্চলে, দ্বীপ অঞ্চলে, সব অঞ্চলের মানুষ যেন যোগাযোগটা, তথ্য প্রযুক্তির যোগাযোগ করতে পারে। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমিতির সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। দেবাশিস রায়, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। শোককেও ছাপিয়ে গেছে অকুতোভয় সৈনিক আসিম জাওয়াদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ। সকালে ঢাকায় সহকর্মী ও সহযোদ্ধাদের সম্মান জানানোর পর মরদেহ নিয়ে যাওয়া হয় মানিকগঞ্জে নিজ শহরে। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকাবাসী। পরে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মাঠে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় আসিম জাওয়াদকে। নিজামুদ্দিন লিটনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। অসীম আকাশের বুক জুড়ে ঝড় তুলে এক বৈমানিকের প্রত্যাবর্তন নিজ জেলা শহরে। নিজেরই পছন্দের বাহন উড়োজানে। তবে এবার পাইলটের আসনটি আর তার দখলে নেই। অকুতোভয় সৈনিক ফিরেছেন ঠিকই, ফিরেছেন নিথর দেহে, নিষ্প্রাণ শরীরে। অবুঝ দুই সন্তান বুঝতেই পারছে না মাথার উপর থেকে সরে গেল বাবা নামক বটগাছটি।
মেনে নেওয়া যায় না যে এমন একটা ছেলে মায়ের বুক খালি করে চলে গেছে। পেশাগত কাজে মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়, প্রতিটি মৃত্যু শোকের, কষ্টের। জাওয়াদের এই অকালে চলে যাওয়াও একই রকম কষ্টের হলেও তার মৃত্যুর শোক যেন ছাপিয়ে গেছে বীরত্বের কাছে। আপ্রাণ চেষ্টা তো করেছে কিভাবে মানুষকে, সাধারণ মানুষকে ছেদ করবে। জীবন দিয়ে ওনার দেশপ্রেমটা বুঝিয়ে দিয়ে গেছেন। তার যে অবদান এটা জাতি চিরদিন স্মরণ করবে। 1992 সালে জন্ম, পৃথিবীর আলো দেখেছেন সবেমাত্র 32 বছর। পেশাগত জীবন নাতিদীর্ঘ হলেও কম বর্ণাঢ্য নয়। মাত্র 14 বছরের কর্মজীবনে পরিচয় দিয়েছেন সর্বোচ্চ দক্ষতার, অর্জন করেছেন বেশ কিছু সম্মাননাও। জুমার নামাজের পর শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় জানাজা। বিকেলে মানিকগঞ্জ শহরের শেওতা কবরস্থানে সমাহিত করা হয় বীর সৈনিক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আশিন জাওয়াদকে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মানিকগঞ্জ। হজযাত্রা শুরু হলেও এখনও ভিসা পাননি 32,000-এর বেশি মুসল্লি। তবে হজ অফিস বলছে তাদের ভিসা প্রক্রিয়া চলমান। এদিকে মুসল্লিদের অভিযোগ, নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন গাইডরা। পাড়ি দিতে হবে 5,000 কিলোমিটার পথ। তাতে কি, মহান আল্লাহ যে বান্দার ডাক শুনতে পান সব সময়। তাই তো ঢাকা থেকেই আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন মক্কার উদ্দেশ্যে রওনা করা হজযাত্রীরা। কাবা শরীফ তাওয়াফের পাশাপাশি মহানবীর রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে তাকে সালাম করার আশায় মুখিয়ে আছেন হজযাত্রীরা। কিছুটা সময় হাতে নিয়ে আগেই সৌদি আরবে রওনা হতে পেরে উচ্ছ্বসিত মুসল্লিরা। তাই তো ফ্লাইটের কয়েক ঘন্টা আগে থেকেই ইমিগ্রেশন শুরু হলেও কারো যেন নেই এতটুকু ক্লান্তি। অনেকেই যাচ্ছেন প্রথমবারের মতো, জানান এই দিনটির জন্য তাদের অপেক্ষার প্রহর গোনার গল্প। প্রথমবার হজ করার অনুভূতি আসলে অন্যরকম। সকল হাজি যারা যাচ্ছেন সকলের হজটাকে যাতে কবুল করে নেন। যারা আগে হজ করে এসেছেন তাদের দাবি, হজ গাইডরা তাদের দায়িত্ব পালনের থেকে নিজেদের হজ পালনের ক্ষেত্রে বেশি মনোযোগ দেন। এ ব্যাপারে সরকারি হস্তক্ষেপও চাইলেন অনেকে। বিভিন্ন কান্ট্রির সহযোগীরা, কর্মীরা বিভিন্ন রাস্তায় দাঁড়ায় থাকে, যে কোনো হাজি যদি হারায় যায় তার লোকেশনটা ইন্ডিকেট করে তাকে পৌঁছায় দেওয়ার একটা ব্যবস্থা করে। এই জায়গাতে বাংলাদেশের কর্মীদের আমরা খুব অভাব ফিল করছি। মোয়াল্লেমরা ঠিক সময় দিতে চান না, ওনাদেরকে শিপ গাইড করতে চান না। এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে এখনো 32,600 জনের ভিসা ইস্যু হয়নি, যদিও হজ অফিস বলছে ভিসা ইস্যুকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। 51,529টি ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে, তার মধ্যে সরকারি মাধ্যমে 3,990টি। সঙ্গে তাদের দাবি এবছর বেড়েছে আরও অন্যান্য সুযোগ সুবিধা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ইউরোপ আমেরিকার চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ কথা বলেন তিনি। বলেন, মানুষের অধিকার নিয়ে কথা বলা যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা চালানো হয়েছে এমন নজির বাংলাদেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে কি হচ্ছে আজকে, ছাত্ররা যখন বিক্ষোভ করছে তখন তাদেরকে পুলিশ যেভাবে দমন করছে, যেটি আমরা টেলিভিশনে দেখতে পাচ্ছি। এমনকি মাস্টাররাও রেহাই পায়নি পুলিশের পিটুনির হাত থেকে। 2,500 ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। মানবতাকে ভুলণ্ঠিত করার প্রতিবাদে যখন ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভকেও পুলিশ যেভাবে দমন করছে, আজকেই পত্রিকার, বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকার পাতায় সেই ছবি ছাপানো হয়েছে। সুতরাং মানবাধিকার কোনো জায়গায় পারফেক্ট নয়। আমাদের দেশে অনেক দেশের তুলনায় মানবাধিকার অনেক ভালো। সামনের হিটওয়েভ পূর্বাভাস ঘিরে নতুন করে পরিকল্পনা করছে বিদ্যুৎ বিভাগ। প্রধানমন্ত্রীর নির্দেশে এবার শুধু গ্রামে নয়, বিদ্যুৎ সরবরাহে ভারসাম্য আনা হবে শহরেও। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ ঘাটতিতে লোডশেডিং করা হবে ঢাকা ও আশপাশের এলাকায়। জ্বালানি আমদানিতে ডলার সংস্থানই মূল সমস্যা বলে মনে করেন নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। কাঠফাটা রোদের তেজ, লোহাওয়া রেকর্ড ভাঙাগড়া তাপমাত্রায় দেশের ইতিহাসে নজিরবিহীন দাবদাহের দাপট ছিল এপ্রিলে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে যুক্ত হয় অসহনীয় লোডশেডিং। প্রচণ্ড খরতাপে গ্রামীণ জনপদে দিনের বড় একটি সময় বিদ্যুৎ না থাকায় চরম নাভিশ্বাসী দিন কাটে সাধারণ মানুষের। রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের পরও মিলেনি স্বস্তি। কোনো দিন বিদ্যুৎ ঘাটতি ছাড়াই 3,000 মেগাওয়াট।
এখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসায় কমেছে বিদ্যুৎ চাহিদাও। তবে স্বস্তির এই সময় কতটা স্থায়ী হবে তা নিয়ে রয়েছে সংশয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস সপ্তাহখানেক পর আসতে পারে আরও একটি তাপপ্রবাহ। এতে শঙ্কা জাগছে ফের লোডশেডিংয়ের। সেক্ষেত্রে এবার আর আগের মতো গ্রামে টানা লোডশেডিং নয়, বরং গ্রাম শহরে ভারসাম্য আনতে চায় বিদ্যুৎ বিভাগ। যদি পাওয়ার না দিতে পারি তাহলে লোডশেড করতে হবে, এক জায়গার লোড আরেক জায়গায় ব্যস্ত হবে। আমরা যেটা করতেছি এখন, আগামীতে হয়তো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার আশেপাশে কিছু লোডশেড করব। আমি মনে করতেছি যে প্রয়োজন হবে না হয়তো। আমরা এটাও বলছি প্রাইভেট সেক্টরকে তেলটা সময় মতো যোগান দেওয়ার জন্য, পিপিসিকে বলছি যে বাকিতে তেল দেওয়ার জন্য। তবে পরিকল্পনা যাই থাকুক, জ্বালানি আমদানিতে অর্থ না পেলে ফেস্তে যাবে সব পরিকল্পনাই। যদি আমরা সময় মতো অর্থের যোগান দিতে পারি তাহলে কোনো সমস্যাই হবে না। আমরা এখন যথেষ্ট পরিমাণের পাওয়ার প্ল্যান্ট হাতে আছে, ট্রান্সমিশন লাইন আছে, সবকিছু আছে। সবকিছুর জন্য যে ডলার দেওয়ার দরকার, যতটুকু দেওয়ার দরকার ফাইন্যান্স মিনিস্ট্রি দিচ্ছে না। বিদ্যুৎ খাতের জন্য যদি এইভাবে বলা হয় তাহলে তো তারা কখনোই রিলায়েবল বিদ্যুৎ আর যতখানি প্রয়োজন তারা দিতে পারবে না। বর্তমানে দেশে ২৭,০০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকলেও বিদ্যুৎ সরবরাহ ১৬,০০০ মেগাওয়াট না ছাড়ানোর মূল কারণ জ্বালানি সংকট। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড চূড়ান্ত পর্ব ও পঞ্চম আন্তর্জাতিক গণিত দিবস ২ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থী। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি মোহাম্মদ সামাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে বলেন, যারা গণিতে পড়াশোনা করবে অর্থের অভাবে কখনো লেখাপড়া বন্ধ হবে না তাদের। অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতের সুপ্রিম কোর্ট আগামী ১ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। সুপ্রিম কোর্ট শুক্রবার কেজরিওয়ালের জামিনের আদেশ দেন। এর আগে গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি হাতে গ্রেফতার হন কেজরিওয়াল। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।